আসসালামু আলাইকুম। মোহাম্মদ হাবিবুর রহমান। ওয়ালাইকুম আসসালাম হাবিবুর রহমান, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আম, যখন প্রেম করতাম স্টুডেন্ট লাইফে, তখন প্রেমিকের প্রায়ই একটা অভিযোগ থাকতো, আমি আজকেও দেরি করলা। প্রায়শই 15 মিনিটের একটা গ্যাপ বা 15 মিনিটের একটা দেরি আমার লাইফে সবসময় থাকতো। এরপরে যখন ছেলে হলো, ছেলেকে স্কুলে দিলাম, যেদিনই দেরি হয় আমার ছেলে তার বন্ধুদের বলে, আজকে বোধহয় আমার আম্মু আসছে আমাকে নিতে। তার মানে আমি সেখানেও লেট। আমি আমার জীবনে লেট করিনি শুধু বোধহয় একটা জায়গাতে, সেটা হলো নিউজের ক্ষেত্রে। নিউজে কখনো আমি দেরিতে পৌঁছাই না, আমি একদম জাস্ট অন টাইম। নিউজে পুরোপুরি ফিটফাট, পুরোপুরি ঠিকঠাক আমি সময় মতো ঢুকে যাই। তো সেটাও একদিন একটা বেশ দুর্ঘটনা ঘটে গেছিল। আগে পৌঁছানোর পরও আমি অনেক বছর আগে আমি নিউজটা পড়তে পারিনি। সেটা দুর্ভাগ্যজনকভাবে হয়তোবা হয়েছিল। সেদিনের রিজেক্টটা আমার কপালে ছিল না। তো এই যে দেরি হওয়ার যে বিষয়টা, আজকে দেরি করব না বলে আমি অনেকক্ষণ ধরে রেডি হয়ে বসে আছি যে আমি একদম 8:30টার সময় লাইভ বলেছি, তো 8:30টার সময় লাইভে ঢুকবই। কেউ থাকুক আর না থাকুক, আমি বসে থাকবো চুপচাপ। তো যাই হোক, মোহাম্মদ হাবিবুর রহমান ভাই যুক্ত হয়েছেন। কোথায় থেকে দেখছেন আপাকে সেটা একটু জানাবেন। ক্যাপশন দিয়েছি, সেটা হলো যে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আপনারা কে কী ভাবছেন। এবং আরও একটা দুঃসংবাদ দিই, সেটা হলো কিছুক্ষণ আগে লাস্ট ব্রেকিং নিউজ আমি যেটা দেখলাম টেলিভিশনে, সেটা হলো ডেঙ্গুতে সারা দেশে 7 জনের, গত 24 ঘন্টায় 7 জনের মৃত্যু হয়েছে এবং আরও প্রায় 860 জনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। সুতরাং সবাই খুবই সচেতন থাকবেন, বিশেষ করে যাদের বাড়িতে ছোট বাচ্চারা আছে কিংবা সিনিয়র সিটিজেন্সরা আছেন, তাদেরকে অবশ্যই খুব সাবধানে রাখবেন। এবং আপনারা জানেন, নতুন করে বলার কিছুই নাই যে ডেঙ্গু এড়াতে হলে কি কি করতে হয়। তারপরও ওপরওয়ালার মর্জি, তিনি যদি দেন, অসুখ বিসুখ তার দান, সেখানে আমরা কিছুই করতে পারবো না, কিন্তু আমাদের তরফ থেকে আমরা কিছুটা সচেতনতা অবশ্যই অবলম্বন করব। আর এখন যেহেতু সিটি কর্পোরেশন ঠিক সেভাবে কাজ করছে না, পরিষ্কার পরিচ্ছন্নতার যে ব্যাপারটা রয়েছে সেটা নিজেদেরকেই করতে হবে। বাড়ির আশপাশগুলো পরিষ্কার রাখবেন, গাছপালা বেশি হয়ে গেলে সেটাকে ছেঁটে দেন, পরিষ্কার করে ফেলেন, পানি জমতে দিয়েন না। নিরাপদে থাকেন, নিজে নিরাপদে থাকেন, এবং অবশ্যই বাসার যারা আছে, ছোট ছোট বাচ্চাগুলো আছে কিংবা যারা বয়স্ক যারা আছে, তাদেরকে সচেতন রাখেন। সচেতনতাই আসলে আমাদের সবচেয়ে বড় হাতিয়ার, এছাড়া আর কিছু না। কারণ রোগ বালাই বা বিপদ আপদ থেকে যিনি দিবেন তিনিই তো মুক্ত করবেন। সেখানে আসলে আমাদের করার কিছুই থাকে না, কিন্তু আমরা চেষ্টা করতে পারি যতদূর সম্ভব সেটাকে প্রোটেক্ট করার, নিজেকে সচেতন রাখার। নূর আলম, ভালোবাসা, অনেক ভালোবাসা। যেটা বলছিলাম সেটা হলো যে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা জানতে চাচ্ছিলাম আপনাদের কাছে। কিছুক্ষণ আগে আরও একটা খবর। আমার আসলে অভ্যাস হচ্ছে, আমি দেখি, প্রচুর স্ক্রল দেখি, সবগুলা টেলিভিশনের স্ক্রলগুলো আমি দেখতে থাকি, টিকারগুলো দেখতে থাকি। অনেকগুলো টেলিভিশনের খবর একসাথে না আসলে দেখা হয় না। স্ক্রলগুলো দেখতে থাকি, স্ক্রলগুলো দেখতে দেখতে আমার মাথার মধ্যে অনেক খবর জমা হতে থাকে। এটা সুবিধা একটা বিষয় যে আপনাকে বসে বসে 1 ঘন্টা ধরে একটা খবর দেখতে হবে, তার কোনো মানে নেই। তো সেখানে দেখলাম গুলশান 2-এ একটা মুদি দোকানে, 108 নম্বর রোড, সেখানে একটা মুদি দোকান, চায়ের দোকান বলছে কেউ কেউ, কেউ কেউ মুদি দোকান বলছে। সেখানে 2 জন মানুষের গলা কাটা মরদেহ পাওয়া গেছে। একেবারে গলা কেটে মেরে ফেলে রেখে গেছে কেউ, সেরকম একটা খবর পেলাম কিছুক্ষণ আগে। এবং বিভিন্ন জায়গাতে খবর আসছে যে যেহেতু পুলিশ মাঠে নাই, পুলিশ কাজ করতে পারছে না সেভাবে, পুলিশের এখন পর্যন্ত পুলিশের মধ্যে সেই স্বস্তিটা ফিরে আসেনি 5 অগস্টের পর। সেক্ষেত্রে মানুষ তারাও আতঙ্কিত
মানে তারা তো নিজেরাই আতঙ্কিত, তারা আপনাকে আমাকে নিরাপত্তা কিভাবে দিবে? সুতরাং পুলিশকে আসলে আস্থায় ফেরাতে হলে সেইভাবেই সবাইকে হয়তো বা সচেষ্ট হতে হবে, সবাইকেই সেই জায়গাটা থেকে এগিয়ে আসতে হবে, যাতে করে পুলিশ এই আস্থাহীনতা বা আমাদেরকে ভয় পাওয়া, মানুষকে ভয় পাওয়ার জায়গা থেকে বেরিয়ে আসে। এখন এই যে পুলিশ কাজ করতে পারছে না, এর ফলে হচ্ছে কি মানে যে যার মতো করে আইনকে নিজের হাতে ব্যবহার করছে, তুলছে, নিজের হাতে তুলে নিচ্ছে। আপনারা মানে আমরা জানি যে অনেকের কাছে অস্ত্র আছে, সেসব অস্ত্রের অবৈধ প্রয়োগ হচ্ছে, হানাহানি হচ্ছে, হত্যাকাণ্ড হচ্ছে, চাঁদাবাজি হচ্ছে, দখলবাজি হচ্ছে, এবং কারো কাছে একটা মেশিন মানে একটা পিস্তল থাকলেই হয়, সে দেখা যাচ্ছে বের হয়ে যাচ্ছে এবং সে দেখা যাচ্ছে কোনো একটা না কোনো একটা অন্যায় কাজে জড়িয়ে পড়ছে। সুতরাং আইন শৃঙ্খলা পরিস্থিতি সারা দেশের আসলে যতদিন পুলিশ সক্রিয় না হবে, যদিও সেনাবাহিনীর হাতে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে, তারপরও সেনাবাহিনীও তো একটা সীমাবদ্ধতার মধ্যে কাজ করে। আমরা গত কয়েকদিন আগে সেনাবাহিনীর যে ঘটনা দেখেছি, পাহাড়ে একজন সেনা সদস্যকে যেভাবে হত্যা করা হয়েছে, ডাকাত ডাকাত বলা হচ্ছে, এবং সেখানে তাদের সকলকে আটক করা হয়েছে। আমরা আজকে দেখেছি, আমরা খবরগুলো পেয়েছি, তাদের সবকেই আইনের আওতায় আনা হয়েছে। কিন্তু এই যে যে মানুষটা বা যে বাহিনীটা আপনাকে নিরাপত্তা দিবে, সেই বাহিনীটাই হামলার শিকার হচ্ছে, হত্যাকাণ্ডের শিকার হচ্ছে। এইটা আসলে মানে এই সমস্যাটার সমাধান কোথায়? কিভাবে সমস্যার সমাধান হবে? অর্থাৎ মানে আইন শৃঙ্খলা ব্যবস্থাটা বা আইন শৃঙ্খলার যে বিষয়টা, সেটা আসলে পুরোপুরি কাজ করছে না। পুরোপুরি কাজ করছে না বলেই আজকে এই অবস্থা। এবং আমরা আশা তো করতেই পারি যে পুলিশ অতি দ্রুত তার সাথে তাদের কাজে ফিরে আসবে, এবং এই যে ঢাকা শহরে যে থানাগুলো রয়েছে, সেই থানাগুলোতে যে পুরোপুরি সবাই কাজে ফিরেছে তা কিন্তু নয়, তা কিন্তু একেবারেই না। এবং এই কারণেই সেনাবাহিনীকে এক ধরনের বিচারিক ক্ষমতা দেওয়া হয়েছে, যদিও সেই সব সেনাবাহিনীকে আসলে কতটুকু ক্ষমতা দেওয়া হয়েছে আমরা সেটা এই সেনা সদস্য তানজিম হত্যাকাণ্ডের বিবরণ শুনলেই বুঝতে পারি, যে তাকে পর্যাপ্ত পরিমাণ, যে পরিমাণ তাকে মানে সুরক্ষা দেওয়ার কথা ছিল, ঠিক সেই পরিমাণ সুরক্ষা কিংবা সহযোগিতা দিয়ে তাকে সেই একটা অপারেশন, হ্যাঁ, যেটাকে আমরা একদম মানে কমব্যাট অপারেশন বলি, সেই সমস্ত অপারেশনে পাঠানো হলো ছেলেটাকে, অথচ প্রপার তাকে সুরক্ষা দেওয়া হলো না, কিংবা বুলেট দেওয়া হলো না। তার সাথে তার সহযোগী যারা ছিল তাদের কাছে নাকি বুলেট ছিল না সেভাবে। সুতরাং তাকে কাভার দেওয়ার কোনো কেউ ছিল না, সে সরাসরি একদম সম্মুখ সমরে ডাকাতদের সাথে যুদ্ধ করেই একরকম নিহত হয়েছে ছেলেটা। তো সেনাবাহিনীর যখন এরকম অবস্থা, তখন আসলে আমরা সাধারণ মানুষ কেমন আছি? আপনারা যারা আছেন তারা একটু জানান কেমন আছেন। আপনাদের কাছে কি মনে হয় যে মানে আইন শৃঙ্খলা পরিস্থিতি বাংলাদেশের ঠিক এই মুহূর্তে কেমন? অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা আজ দেশে ফিরছেন। আমরা জানি যে বাংলাদেশের উদ্দেশ্যে তিনি রওনা দিয়েছেন, এবং তিনি বাংলাদেশ নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে বেশ কিছু বৈঠক হয়েছে, বেশ কিছু আলোচনা হয়েছে, সেগুলো আমরা দেখেছি, সেগুলো আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখেছি, আমরা বিভিন্ন গণমাধ্যমে দেখেছি। বিশ্ববরেণ্য নেতা যারা আছেন তারা সকলেই বাংলাদেশের প্রধান উপদেষ্টার সাথে অনেকগুলো বিষয়ে একমত হয়েছেন। বাংলাদেশের রোহিঙ্গা সংকট সমাধানের এক ধরনের আলোচনা বা আশ্বাসও দেওয়া হয়েছে। রোহিঙ্গা সংকট সমাধান হয় নাই এখন পর্যন্ত, সেখানে পাহাড় যখন অস্থির হয়ে যায়, তখন আসলেই বিষয়টা চিন্তার ব্যাপার। পাহাড় যে বারবার অস্থির হচ্ছে তা কিন্তু মানে মানে এই প্রথমবার অস্থির হচ্ছে তা কিন্তু না। কিছুদিন আগেও আমরা দেখেছি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে খুবই মারাত্মকভাবে আমরা খবরগুলো পেয়েছি, সেটা হলো যে চারজন বন্ধুর মধ্যে একজন বাঙালি বন্ধু, তিনজন পাহাড়ি বন্ধু একজন বাঙালি বন্ধুকে খুন করেছে, এবং পরবর্তীতে সেটা যেভাবে সোশ্যাল মিডিয়াতে এসেছে সেটা হলো যে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না কেন, মানে এক ধরনের গুজব রটলো যে
সেই বাঙালি বন্ধুটিকে হত্যা করে তার মাংস রান্না করে তারা খেয়ে ফেলেছে। এবং এটা নিয়েও কিন্তু আমাদের সোশ্যাল মিডিয়াতে আমরা দেখেছি যে নানা রকমের পাহাড়িরাও বলছে, বাঙালিরাও বলছে। তো এই যে একটা জাতিগত একটা বিদ্বেষ তৈরি করা, এটা কিন্তু একটা কৃত্রিম সংকট তৈরি করা হচ্ছে বাংলাদেশের ভেতরে। এই 5ই আগস্টের পর থেকেই আমরা যে হারে দেখছি যে জাতিগত বিভেদ কিংবা সাম্প্রদায়িক ইস্যুগুলাকে সামনে আনা হচ্ছে, হিন্দুদের ঘর বাড়ি জ্বালানো হচ্ছে, সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে, সংখ্যালঘু বলতে আমি খুব আপত্তি জানাই, এটা আমি একেবারে মন থেকে দ্বিমত পোষণ করি। সংখ্যালঘু আমি কেন বলবো? হ্যাঁ, তারা হয়তো বা সংখ্যায় কম, কিন্তু আমাদের যারা হিন্দু ধর্মাবলম্বী যারা আছেন, নাগরিক আছেন, ভাই বোনেরা আছেন, আমাদের যারা খ্রিস্টান ভাই বোনেরা আছেন, আমাদের যারা বৌদ্ধ ভাই বোনেরা রয়েছেন, বিভিন্ন জাতি নিয়ে, বিভিন্ন ধর্ম নিয়েই তো বাংলাদেশটা, একটা বাংলাদেশ। সেই বাংলাদেশে যখন তুমি হিন্দু আমি মুসলিম এবং এ নিয়ে শুরু হয় কাটাকাটি, হানাহানি, কতজনের দেশ? 18 কোটির একটা বাংলাদেশ। সেই বাংলাদেশে এই যে জাতিগত বা সাম্প্রদায়িক ইস্যুগুলো নানা সময় নানাভাবে ভড়কে দেওয়া হচ্ছে। আমরা দেখলাম যে এর আগে উৎসব নামে একটা ছেলেকে পিটিয়ে হত্যা করা হলো। তারপরে মাজার ভাঙা নিয়ে আমরা নানা রকমের ইস্যু দেখছি। মানে কি, বাংলাদেশটাকে অস্থির করে রাখার এক ধরনের টেন্ডেন্সি আমরা অনেকের মধ্যে দেখছি, এবং সেটাকে আমরা অনেকেই ইন্ধনও দিচ্ছি। কিন্তু কেন দিচ্ছি? এটা হচ্ছে আসল কথা, যে কেন দিচ্ছি, আমরা কেন সেটাকে সলিউশন করতে পারছি না, আমরা কেন সেটাকে ওখানেই অঙ্কুরেই কেন সেই জিনিসটা নিয়ে আলোচনা করে সেটার একটা সমাধান টেনে দিতে পারছি না। এই পাহাড় নিয়ে কোনো কথা আসলেই আমরা পার্বত্য শান্তি চুক্তির কথা আমাদের মনে পড়ে। তার মানে কি পার্বত্য শান্তি চুক্তিটা ঠিকমতো কাজ করছে না? দেন এই পার্বত্য শান্তি চুক্তি নিয়ে নিশ্চয়ই আমাদের কাজ করা উচিত আরও বেশি। কোন কোন জায়গাগুলোতে পাহাড়িদের স্বার্থ ক্ষুণ্ণ হয়েছে সেই জায়গাগুলো নিয়ে নিশ্চয়ই, এতগুলো সরকার এসছে, এতগুলো সরকার বললে ভুল হবে, গত 15 বছর ধরে একটি সরকারই 15 বছর ধরে ক্ষমতায় ছিল, 16 বছর ধরে ক্ষমতায় ছিল, তাদেরকে উচিত ছিল না যে পার্বত্য চট্টগ্রাম নিয়ে যখন এত সমস্যা বা এরকম ধরনের ছোট 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 ক্ষোভ থেকে তাদের মনের মধ্যে একটা বিশাল আকারে এক ধরনের ক্ষোভ বা রোষানল তৈরি হতে পারে, তার আগে জিনিসটাকে নিয়ে আলোচনা করা, আলোচনার টেবিলে বসা। তারা বসতো নেত্রী পর্যায়ের যারা, নেতা পর্যায়ের যারা, তারা আসতেন, হাসতেন, খেতেন, আবার চলে যেতেন। কিন্তু সাধারণ পাহাড়ি যারা কিংবা সেখানে যে গ্রুপিংগুলা তৈরি হয়েছে, সেই গ্রুপগুলা নিয়ে কখনোই সরকার বসার চেষ্টা করে নাই বলেই কিন্তু এখন এই অবস্থাটাতে দাঁড়াচ্ছে। ইউপিডিএফ এর নাম আমরা শুনি, আমরা কত রকমের গ্রুপিং সেখানে চলছে। একটা পাহাড়, সেই পাহাড়ে কতগুলো গ্রুপ কাজ করছে, কত আগে জেএসএস এর নাম শুনতাম, এখন কতগুলা গ্রুপ সেখানটাতে, এবং নিজেদের মধ্যে তারা কাটাকাটি করছে, হানাহানি করছে, ওকে তুলে নিয়ে চলে যায়, ওকে তুলে নিয়ে চলে যায়। এখন শুরু হয়েছে পাহাড়ি বনাম বাঙালি। গত পরশুদিন একটা ভিডিও দেখলাম, সেই ভিডিওতে একটা পাহাড়ি ছেলে বলছে, খুব বয়সটা কম, ছেলেটা হয়তো বা বুঝেও না যে এই কথাটাতে আসলে কি হতে পারে বা কি হয়, মানে কি হয়ে যেতে পারে। ছেলেটা হয়তো বা সে বিষয়টা বুঝেও না। সে বলছে যে প্রথমে সেনাবাহিনী হটাতে হবে, তারপরে বাঙালি হটাতে হবে, পাহাড়কে আলাদা রাষ্ট্রের মর্যাদা দিতে হবে। মানে পাহাড়টা কি বাংলাদেশ থেকে বাইরে চলে যাচ্ছে? বা বান্দরবান, নাইখাংছড়ি, এগুলা কি আমাদের বাইরে? এটা কি বাংলাদেশের বাইরে? মানে নাগরিকত্ব আমরা কি সবাই, যদি জাতীয়তার কথা বলি, আমরা কি বাংলাদেশি নই? এখন ওরা পাহাড়ি, আমরা বাংলাদেশি, এরকম হবে বিষয়টা? মানে এই বিষয়গুলো কি আসলে তাদেরকে কেউ বুঝিয়ে বলছে যে না, এই একটা দেশের মধ্যে অনেকগুলো জাতি, অনেকগুলো সম্প্রদায়, অনেকগুলো গোষ্ঠী, অনেকগুলো ধর্ম একসাথে বিভেদহীনভাবে থাকতে পারে? আপনারা বলবেন হয়তো, বা অনেকেই বলবেন, পরবর্তীতে আমি জানি যে বলবে অনেকেই যে
পাহাড়িদেরকে তো আসলে সেই সম্মান দেওয়া হয় না, কিংবা পাহাড়ে আসলে পারে আপনারা বুঝবেন যে পাহাড়িদের কি পরিমাণ অত্যাচার করা হয়। তো পাহাড়িও তো বাঙালি মারে, মারে না? পাহাড়িও তো বাঙালি মারে। তাইলে এই যে মারামারির এই প্রথাই কি চলতে থাকবে? এই কালচারটাই কি চলতে থাকবে? মানে এটার কি কোনো সমাধান হবে না? আমরা সমতল থেকে কেউ কি যাব না পাহাড়ে ঘুরতে, বা পাহাড়ের বেড়াতে, কিংবা পাহাড়ি কোনো বন্ধুর সাথে দেখা করতে? তারা কি আসবে না এখানে পড়ালেখা করতে? মানে এক দেশের মধ্যে দুটি মেরু হয়ে যাবে এরকম কিছু। আমি এই বিষয়গুলো বুঝি না। আমি আপনাদের কাছে আসলে পরামর্শ চাচ্ছি, আমি আসলে আপনাদের কাছে জানতে চাচ্ছি, আমার কাজটাই হলো জানার। আমি আপনাদের কাছ থেকে জানতে চাচ্ছি যে এই ইস্যুগুলো কিভাবে সলিউশন হবে। যে পাহাড়ের লোকজন পাহাড়ের আলাদা মর্যাদা নিয়ে থাকবে, সমতলের মানুষজন আলাদা বাঙালিত্ব নিয়ে থাকবে, এটা কিভাবে হবে? মানে পাহাড়ের যুগ যুগ ধরে যা তাদের যে ঐতিহ্য সেটা ধরে রাখার জন্য তারা বারবার অনুরোধ করে যাচ্ছে, বারবার বসার আহ্বান জানিয়ে যাচ্ছে। সাধারণ মানুষের কথা বলছে, আমি কিন্তু নেতা পর্যায়ের যারা আছে তাদের কথা বলছি না, আমি সাধারণ মানুষের সেন্টিমেন্টের জায়গা থেকে বলছি যে তারা চায় তাদের ভাষা, তাদের শিক্ষা, তাদের সংস্কৃতি, তাদের কালচার যে বিষয়গুলো রয়েছে সেখানে যেন আমরা বাঙালিরা হস্তক্ষেপ না করি। তারা তাদের মতো করে তাদের ঐতিহ্যগত খাবার খাবে, তারা তাদের মতো করে তাদের শিক্ষাটা তাদের মতো হবে, তাদের বই তাদের ভাষায় তারা পড়া করবে, এইটা তারা চায়। এই বিষয়গুলোকে আসলে এতই কঠিন যে কোনো সরকারই বসে এটার কোনো সমাধান দিতে পারে না। এবং একটা দেশের একটা অংশ যে অস্থির হচ্ছে, ধীরে 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 অস্থির হচ্ছে, এটা কি আসলে কেউই বুঝতে পারছে না, কেউই জানতে পারছে না, নাকি জেনেও না জানার ভান করছে? এখন আপনাদের কাছে প্রশ্ন, আপনারা কি এটার কোনো সমাধান দেখেন? রোহিঙ্গা ইস্যু নিয়ে এখন পর্যন্ত আমাদের কোনো সমস্যার সমাধান হয়নি। আন্তর্জাতিক যে সম্প্রদায় আছে, ডক্টর মোহাম্মদ ইউনূসকে তারা আশ্বাস দিয়েছেন যে এরপর মানে রোহিঙ্গা সংকট নিয়ে তারা প্রত্যাবর্তনে তারা এক ধরনের ভূমিকা রাখবেন, এমনটা তারা বলছেন। তো সেক্ষেত্রে গত কবছর ধরে তো আমরা দেখছি প্রায় 10 লাখ রোহিঙ্গা ঢুকেছিল। সেই রোহিঙ্গার সংখ্যা এখন কত সেটি আসলে হিসাব করতে হবে, কিন্তু গুগল না ঘেটে আমি বলতে পারবো না। সে অবশ্যই 10 লাখের অনেক বেশি ছাড়িয়ে গেছে, প্রায় 15 লাখ মতো হয়ে গেছে। তো সেক্ষেত্রে রোহিঙ্গা ইস্যুটাই যখন সমাধান হচ্ছে না, তখন তার উপরে পাহাড় অস্থির হচ্ছে। রোহিঙ্গাদের কাছে অস্ত্রের মজুদ আছে, তারা অস্ত্র পায় কোথায় থেকে, সরবরাহ হয় তাদের কাছে অস্ত্র। তো যে কোনো সময় তো ওরা একটা বিপ্লব ঘটাতে পারে, বিপ্লব যদি না বলি সহিংসতা ঘটাতে পারে। এটা কি আসলে আমরা মাথায় রেখেছি কিনা বা মনে রেখেছি কিনা, নাকি প্রতিবার অন্যান্য সব সরকারের মতোই আমরা এই বিষয়টাকে একেবারেই এড়িয়ে যাব, এবং যখন সেটা এক্সট্রিম লেভেলে চলে যাবে তখন আমরা বলবো হায় হায় এ তো হাতের বাইরে চলে গেল। হ্যাঁ, তো সেক্ষেত্রে আসলে পাহাড়ের বিষয়টা এখনই আমার মনে হয় যে সকলেরই সচেতন হওয়া উচিত, সকলেরই সচেতন হওয়া উচিত। এবং এই বিষয়টা নিয়ে নিশ্চয়ই বড়রা বসবেন। প্রধান উপদেষ্টা আসছেন, প্রধান উপদেষ্টা আসলে পরে অবশ্যই তার কাছে এই বিষয়টা নিয়ে তিনি যেন একটুখানি মনোযোগ দেন, তিনি যেন দায়িত্বপ্রাপ্ত কাউকে এই পাহাড় নিয়ে চিন্তা করার দরকার হলে পার্বত্য চট্টগ্রাম চুক্তি, শান্তি চুক্তি সেটিকে নিয়ে আরও একবার চিন্তা করেন। কোন কোন জিনিসগুলো আপনারা দিতে পারবেন তাদেরকে, কোন কোনটা দিতে পারবেন না, এই বিষয়টা একটু নিশ্চিত করেন। এই বিষয়টা নিশ্চিত করলেও তো তারা অনেক সময় আশ্বস্ত হতে পারে। এই আশ্বাসটুকুনও তো তারা পাচ্ছে না। এবং তার ফলশ্রুতিতে কি হচ্ছে, ডাকাত যৌথ বাহিনীতে যৌথ অভিযান পরিচালনা করতে যাচ্ছে সেনা সদস্য, এবং ডাকাতরা তাদেরকে পিটিয়ে মেরে ফেলছে, তাদের চোখ তুলে ফেলছে, তাদেরকে উপর্যুপরি তাদেরকে হামলা করছে। এই ধরনের সিচুয়েশন তো আসলে বাংলাদেশে কাম্য নয়। বাংলাদেশ একটা শান্তিপ্রিয় দেশ, বাংলাদেশের মানুষগুলো আসলেও শান্তিপ্রিয়। এরা একেবারেই মানে মাথার উপরে পানি না যাওয়া পর্যন্ত বা দেয়ালে পিঠ থেকে না যাওয়া পর্যন্ত এরা কোনো রকমের শাউট করে না, কোনো চিৎকার করে না। যেটা আমরা দেখেছি যে একেবারে যখন কোনো একটা বিষয় হাতের বাইরে চলে যায়, একেবারে যখন কোনো একটা বিষয়
আয়ত্তের বাইরে চলে যায়, তখনই কিন্তু বাংলাদেশিরা সেটা নিয়ে সোচ্চার হয়, সেটা নিয়ে প্রতিবাদ করে ওঠে, জ্বলে ওঠে। এবং সেই জ্বলাটা যে আসলে ভালো না, সেটা ৫ই আগস্ট কিন্তু আমাদেরকে বারবার দেখিয়ে দিয়েছেন। হ্যাঁ, বারবার দেখিয়ে দিয়েছে, বারবার সেই প্রমাণটা আমাদের সামনে থেকে যাচ্ছে যে কোনো কিছুই আসলে পাত্তা দিব না, এই মনোভাবটা আমাদের পরিহার করা উচিত। ছাত্ররা আন্দোলন করতে 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 একসময় টায়ার্ড হয়ে যাবে, তখন তাদের সাথে কথা বলবো। এই ছিল চীন সফরে যাওয়ার আগে প্রধানমন্ত্রীর, সে সময় সাবেক প্রধানমন্ত্রীর বক্তব্য যে ওরা চিৎকার করতে করতে একসময় টায়ার্ড হয়ে যাবে, তারপরে আমরা কি বলে এটা নিয়ে কথা বলবো। ছাত্ররা কিন্তু তার আগে তাদের সাথে দেখা করতে চেয়েছে, প্রেসিডেন্ট বরাবর চিঠি দিয়েছে, তার সাথে দেখা করতে চায় নাই। শাহাবুদ্দিন চুপ্পু বরাবর কিন্তু ছাত্ররা কিন্তু একটা আহ্বান জানিয়েছিল, একটা চিঠি দিয়েছিল সেখান পর্যন্ত গিয়ে, যে তারা একটু বসতে চায়, তারা একটু কথা বলতে চায়। সেদিনই কিন্তু কথা বলে এই সমস্যাটার সমাধান করে ফেলতে পারতো, তারা করলো না। কি, আগে আন্দোলন করুক, করতে 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 টায়ার্ড হয়ে যাবে, তারপরে চলে যাবে, কিংবা তখন আমরা বসবো। শিক্ষকদের বেলাতেও তাই হলো। আমরা জানি যে ঠিক সেই সময় দুইটি আন্দোলন চলছিল, ছাত্রদের আন্দোলনও চলছিল, শিক্ষকদের আন্দোলনও চলছিল। পরবর্তীতে একেবারে শেষ মুহূর্তে এসে শিক্ষকদের সেই পেনশনের যে স্কিম ছিল, প্রত্যয় স্কিম, সেটা প্রত্যাহার করে নেওয়া হলো, শিক্ষকরা হাসি মুখে বাড়ি ফিরল। কিন্তু ছাত্রদের ওপর এই অন্যায়, মানে অন্যায়টা সে তারা করে ফেললো। হ্যাঁ, তো এই যে কথা বলবো, পরে কথা বলবো, পরে কথা বলবো, এই পরে কথা বলা আসলে বিষয়গুলোকে একেবারেই এত দূরে গড়িয়ে নিয়ে যায় যে জায়গাতে যেখান থেকে আর ফিরে আসা যায় না। জুথি শারমিন, কেমন আছেন আব্বা? আলহামদুলিল্লাহ জুথি, ভালো আছি। তুমি কেমন আছো? জবা কেমন আছে? হ্যাঁ, যেটা বলছিলাম আসলে ডেঙ্গু নিয়ে কথা বলছিলাম। ডেঙ্গু নিয়ে একটা দিয়েছি, ক্যাপশন দিয়েছি। ডেঙ্গুটাও খুব মর্মান্তিক আকারে ছড়িয়ে পড়েছে। সুতরাং সেই ডেঙ্গুটাও যেন আমরা ঠিকমতো হ্যান্ডেল করতে পারি। কারণ টেলিভিশন খুললেই একজন পরামর্শ দিতেন প্রায়, যে নিজ আঙিনা পরিষ্কার রাখি, ডেঙ্গু মুক্ত রাখি। হ্যাঁ, তিনি তার আজকে জন্মদিন ছিল। সেই কিশোরী এখন বাংলাদেশে নাই। সুতরাং আপনাদেরকে পরামর্শ দেওয়ার মতো কেউ নাই, এবং এ কারণে নিজের দায়িত্বে নিজেরা অবশ্যই আপনাদের বাড়ির চারপাশটা পরিষ্কার রাখবেন। গাছপালা বড় হলে সেটা ছেটে দিবেন, পানি জমতে দিবেন না কোথাও। এবং বাচ্চারা, বিশেষ করে একেবারে নবজাতক যারা, তাদেরকে মশারির ভেতরে রাখার চেষ্টা করবেন দিনের বেলাতেও। এই আমার মনে হচ্ছে, নূর আলম, আপনি কি আমাকে একটু জানাবেন যে আপনি কি ভিউ দেখতে পাচ্ছেন? আমার এখানে সব কিছু না কেমন স্থির হয়ে আছে। আপনি যদি আমাকে একটু জানান যে দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে কিনা ঠিক মতো, তাইলে আমি কথা চালিয়ে যেতে পারি, না হলে আমি চলে যাব। আজকে আমার ছেলে আমাকে কফি বানিয়ে দিয়েছে। যদিও গরম পানি আমাকে করে দিতে হয়েছে। আসলে বাংলাদেশের মানচিত্রটা বড়ই অদ্ভুত। বাংলাদেশের মানচিত্রটা শুনতে পাচ্ছি, দেখতে পাচ্ছি ক্লিয়ার। তার মানে আপনি দেখছেন, ওকে ফাইন, আপনি দেখেন, শেষ পর্যন্ত আপনি সঙ্গে থাকবেন। তো বাংলাদেশের মানচিত্রটা বড়ই অদ্ভুত, খুব সুন্দর একটা মানচিত্র। সবুজ লাল একটা কম্বিনেশন, এত সুন্দর একটা কম্বিনেশন। জ্যোতি শারমিন, ভালো হচ্ছে, থ্যাংক ইউ। আমি কথা বলা প্র্যাকটিস করছি জ্যোতি, কথা বলা প্র্যাকটিস করছি।
তোমরা নাকি বলো যে আমি কথা বলতে পারি না, মুখ বন্ধ করে থাকি, এই জন্য আমি কথা বলার প্র্যাকটিস করছি। একা একা আগে প্র্যাকটিস করতাম, এখন নিজে নিজে এখন লাইভ করে করে কথা বলার প্র্যাকটিস করছি, যাতে ভালো করে ঝগড়া করতে পারি তোমাদের সাথে। হ্যাঁ, যা বলছিলাম যে লাল সবুজের মানচিত্র, বাংলাদেশের মানচিত্রটা হচ্ছে লাল সবুজের মানচিত্র, এবং এটা একটাই মানচিত্র। অনেকে বলেন, এখন আমি এই কথাটা বললে পরে অনেকেই হয়তো বা আদারওয়াইজ দিবেন, বা হয়তো বা ভাববেন যে আমি কেন এই কথা বলছি। 5ই আগস্ট আমাদের কাছে অত্যন্ত ভালোবাসার একটা দিন। ভালোবাসার দিন কেন? প্রায় 15-16 বছর পরে একটা সরকার অনেক মানে অনেক অত্যাচার নির্যাতন সহ্য করে ছেলে মেয়ে, বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে, তারা একটা আন্দোলনের পরিসমাপ্তি টেনেছে, এবং যার ফলে আমরা যখন যেটা কোনো দিন ভাবতে পারতাম না, মানে আমি তো অন্তত ভাবিনি যে জীবদ্দশায় শেখ হাসিনা সরকার, মানে আমি দেখবো যে শেখ হাসিনা সরকার নাই, আমি মরে যাব কিন্তু শেখ হাসিনা সরকার আছে, কোনো না কোনোভাবে আছে, আমি এটাই ভেবেছিলাম আসলে। সেটা কতখানি জনপ্রিয়তার ভিত্তিতে থাকবে বা কতখানি জোর জবরদস্তি থাকবে, সেটা সেটা আসলে যার যার ব্যাপার, যে যে সরকারের ব্যাপার। কিন্তু আমি 5ই আগস্টের আগ পর্যন্ত, 5ই আগস্টের দুপুর পর্যন্ত কেউই ভাবতে পারে নাই যে এরকম একটা ঘটনা ঘটছে। আমি বলবো যে এটা একটা সফল গণ অভ্যুত্থান। এর আগেও হয়েছে গণ অভ্যুত্থান, অনেকবার হয়েছে, প্রায় 2-3 বার হয়েছে। গণ অভ্যুত্থান পরবর্তী দেশের নানা রকমের চড়াই উতরাই থাকে, নানা রকমের সেন্সিটিভ ইস্যুস থাকে, ল অ্যান্ড সিকিউরিটির ব্যাপার থাকে। হ্যাঁ, তো সেক্ষেত্রে এই 5ই আগস্টেও সেটাই হয়েছে। কিন্তু 5ই আগস্টে একটা গণ অভ্যুত্থানের মধ্যে বাংলাদেশে অনেক দিন ধরে ক্ষমতায় থাকা বা দেশ পরিচালনা করা, দেশ শাসনে থাকা একটা রাজনৈতিক দলের, বড় রাজনৈতিক দলের পরাজয়ের মধ্যে পতন হয়েছে। পরাজয় এই জন্যই বলবো যে যে দলের নেত্রী আসলে পালিয়ে যায়, নেতা পালিয়ে যায়, সে দলের কর্মীরা যতই কর্মঠ হোক, যতই ভালো হোক, সেক্ষেত্রে আসলে ওকে 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 ঠিক আছে, হ্যাঁ, সেক্ষেত্রে আসলে বলাই যায় যে তার কর্মীরা তাকে অনেক ভালোবাসে, অনেক ভালোবাসে তার কর্মীরা তাকে, এবং এখন পর্যন্ত তারা আশায় আছে যে তিনি ফিরে আসবেন এবং আবারও দেশ পরিচালনা করবেন। অবশ্যই যার 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 ইচ্ছা, যার যার আশা, যার যার ভালো লাগা জায়গা থেকে তারা বলছে। কিন্তু আমার কাছে মনে হয় কি, অনেকেই এটা বলার চেষ্টা করছে যে এটা মানে বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে, দ্বিতীয়বার স্বাধীন হয়েছে। আসলে বাংলাদেশ একবারই স্বাধীন হয়েছে 1971 সালে। এই বিষয়টাতে আমি কেন যেন যারা এই নতুন স্বাধীনতার কথা বলে না, তাদের সাথে একমত হতে পারি না। কেন যেন আমি হতে পারি না। আপনি আমাকে এখন আওয়ামী লীগের দালাল বলতে পারেন, এখন আপনি আমাকে বলতে পারেন যে তুমি আসলে অন্য কোনো ঘরানার রাজনৈতিক দল করো, হয়তো বা বলতে পারেন, আপনাদের যা খুশি আপনারা তা বলতে পারেন। কিন্তু আমার কাছে যেটা মনে হয়, বাংলাদেশ একবারই স্বাধীন হয়েছে 1971 সালে, এবং সেটা জেনেই আমি বড় হয়েছি। 16ই ডিসেম্বর আমার বিজয় দিবস, আমি সেটা জেনেই বড় হয়েছি। 26শে মার্চ আমার স্বাধীনতা দিবস, আমি সেটা জেনেই আমি বড় হয়েছি। 21শে ফেব্রুয়ারি আমি কোনোদিন ভুলতে পারবো না, সেটা আমার শোক দিবস, আমি কোনোদিন ভুলতে পারবো না, সেটা জেনেই আমি বড় হয়েছি। আমার পতাকার রং লাল সবুজ, যেটা একেবারে স্বাধীনতার সময় যেটা ফাইনাল রূপ পেয়েছিল, সেটাই আমার একমাত্র পতাকা, এর বাইরে আর কোনো পতাকা নাই। আমি সেটা জেনেই বড় হয়েছি। সুতরাং আমি এবং আমার প্রজন্মের পরবর্তী প্রজন্ম পর্যন্ত আমি এটাই শিখিয়ে যাব যে বাংলাদেশ একবারই স্বাধীন হয়েছে, সেটা 1971 সালে স্বাধীন হয়েছে। ওএস চাই আপু, শেখ হাসিনার হাতে নিরাপদ অপেক্ষা করেন আপু। হ্যাঁ, অপেক্ষায় থাকলাম, অবশ্যই অবশ্যই অপেক্ষায় থাকলাম।
সাইফুল ইসলাম লিখছেন, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। সাইফুল ভাই, আপু কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি, একদম একমত আপনার সাথে। কোনটার সাথে একমত একটু বলেন সাইফুল ভাই, কারণ আমি অনেকগুলো বিষয় নিয়ে আজকে কথা বলে ফেলেছি, আজকে দেরি করে ফেলেছেন আপনি আসতে। আজকে সময় মতো হাজির হব বলে আমি 15 মিনিট আগে থেকে বসা ছিলাম যে আজকে অভিযোগ কাউকে করতে দিব না যে আমি দেরিতে আসি। এটাকে আমরা বাক স্বাধীনতা ফিরে পেয়েছি এটা বলতে চাই, এবং এটা এই স্বাধীনতাটা চাই, অবশ্যই ডেফিনেটলি এই স্বাধীনতাটা চাই। কথা বলার স্বাধীনতা চাই, কথা বলতে চাই, কারণ অনেক কথা জমা আছে। প্রায় 16 বছর ধরে অনেক কথা জমা রেখে দিয়েছি ভেতরে। কোনোটা হয়তো বা বলতে গিয়ে মুখে আটকে গেছে, কোনোটা হয়তো বা বলে ফেলেছি, নানা ধরনের হুমকি ধামকি বকুনি অনেক কিছু খেয়েছি। হ্যাঁ, তো সেক্ষেত্রে কথা বলার স্বাধীনতাটা যে মানুষের কত বড় স্বাধীনতা, এটা গত 16 বছর আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছে। এবং গত 1 মাস ধরে আপনারা বলতে পারেন যে হয়তো আপনারা অনেকেই বলতে পারেন যে আপা এখন কি স্বাধীনভাবে কথা বলতে পারেন? অবশ্যই পারি, আমি পারি। আমি খুব ভালোভাবে স্বাধীনভাবে কথা বলতে পারি, এবং আমি এটুকুন নিজেকে বিশ্বাস করি, নিজের উপরে আমার এই আস্থাটুকুন আছে, কি আওয়ামী লীগ, কি বিএনপি, কি অন্তর্বর্তীকালীন সরকার, কিংবা অন্য কেউ, হুএভার, হোয়াট এভার, হ্যাঁ, আমি আমার মতো আমার জায়গা থেকে উচিত কথাটা বলতে এতটুকুন পিছপা হয়নি বলে বিভিন্ন জায়গায় আমাকে নানাভাবে নানা রকম কনস্পিরেসির মধ্যে, ষড়যন্ত্রের মধ্যে ফেলা হয়। হ্যাঁ, তো সেক্ষেত্রে তাদেরকে আসলে জানিয়ে রাখতে চাই যে আমি কিন্তু আসলে উচিত কথাটা বলতে ভয় পাই না, তো কাজে আমাকে ভয় দেখিয়ে লাভ নাই, আমি বলে ফেলবো। আমি অবশ্যই সেটাকে প্রকাশ্যে আনার চেষ্টা করব। হ্যাঁ, তো সেক্ষেত্রে কথা বলার স্বাধীনতাটা মানে মাস্ট, এটা থাকতে হবে, অবশ্যই এটা থাকতে হবে। আমরা সাধারণ মানুষ, কথা বলতে না পারার কষ্ট আমরাই জানি। আমরা যারা সাধারণ, অবশ্যই আমরা যারা সাধারণ, আমরা বুঝি যে কথা বলতে পারছি না, দেখতে পাচ্ছি চোখের সামনে অন্যায় একটা কথা হচ্ছে। হ্যাঁ, আমি একটা উদাহরণ দিই। সাম্প্রতিক দ্রব্যমূল্য, মানে এই যে জিনিসপত্রের দাম বাড়ছে, এটা নিয়ে আমি একটা টক শোতে এক সরকার দলীয় শিক্ষক, আমি বলি, মানে একেবারে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ যেটি, সেখানকার একজন শিক্ষক, যিনি সরকারি মদতপুষ্ট, সরকারি সুবিধাপুষ্ট, হ্যাঁ, এবং যিনি একটা সময় পেনশন নিয়েও মাতামাতি করলেন, এবং শেষ পর্যন্ত তিনি তার দাবি মানিয়ে গেলেন। ঠিক আছে, এই পয়েন্টটাতে থাকেন। তো তাকে আমি জিজ্ঞেস করলাম যে স্যার আপনার কি মনে হয়, আমি অবশ্যই যদিও মন্ত্রী মিনিস্টারদেরকে আমরা স্যার বলি না, কিন্তু বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষকরা, তাদেরকে আমরা স্যার বলি, কারণ এটা আমি মনে করি যে এটা আমার একটা ভদ্রতা বা বিনয়ের জায়গা থেকে আমি তাকে স্যার বলে সম্বোধন করি। তো আমি তাকে প্রশ্ন করলাম যে স্যার আপনার কি মনে হয় যে জিনিসপত্রের দাম মানুষের নাগালের মধ্যে আছে? উনি পট করেই বলে উঠলেন যে কেন, আপনার কি মনে হয় না? আপনি বাজারে যান না? কই, আমি তো দেখছি না কোনো কিছুর দাম বাড়ছে। আমি হতভম্ব হয়ে গেলাম ওনার কথা শুনে। প্রত্যেক দিন সাধারণ মানুষের, একটা রিকশাওয়ালা থেকে শুরু করে একটা সর্বোচ্চ পর্যায়ের যে কর্মকর্তা, শীর্ষ পর্যায়ের যে কর্মকর্তা, সে ব্যক্তিটিও বলছে জিনিসপত্রের দাম বেড়েছে, জিনিসপত্র হাতের নাগালের মধ্যে নাই। অথচ কি নির্দ্বিধায় নির্লিপ্ত চিত্তে একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বলছেন কোথায় দাম বেড়েছে? আপনি যান না বাজারে, আপনি কি দেখেন না কোনো কিছুর দাম বাড়েনি? আমি তো দেখছি না কোনো কিছুর দাম বেড়েছে। উনি দেখবেন না, কারণ উনি তার চোখে যে চশমাটা এঁটেছেন, সেই চশমাটা আসলে ওনাকে এগুলো দেখতে দেয় না। ঠিক আছে, উনি পেনশন স্কিম যখন প্রত্যয় স্কিম যখন হলো শিক্ষকদের জন্য, সাধারণ মানুষের কাতারে কেন পড়বে শিক্ষকরা, এই কারণে তারা আন্দোলন করলো, এই কারণে তারা সেই দাবি সেই সময়কার প্রধানমন্ত্রীকে দিয়ে মানিয়ে নিয়ে তারপর বাড়ি ফিরল। অথচ সেই সময় আমি আরো একজন অনেক বড় শিক্ষক, যিনি একসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পর্যায়ে ছিলেন, তাকে জিজ্ঞেস করলাম যে স্যার আপনি কি মনে করেন যে আপনার মানে আপনি বা আপনার মতো শিক্ষক যারা, তারা
ছাত্রদেরকে নিরাপত্তা দিতে ব্যর্থ হলেন, কারণ আমরা এমনও শুনেছি যে হলের ভেতর থেকে ছেলেমেয়েরা চিৎকার করছে, স্যার আমাদেরকে বাঁচান, স্যার আমাদেরকে বাঁচান। আপনি নিশ্চয়ই ব্যর্থ হয়েছেন। উনি কিছুটা হতচকিত হলেন, কিছুটা মানে বিব্রত হয়ে তিনি উত্তর দিলেন যে হ্যাঁ, আমরা আসলে দিতে পারিনি, কারণ পরিবেশটা আসলে সেই রকম ছিল না, এ কারণে আমরা তাদেরকে সেইভাবে সেফটি দিতে পারিনি। আর তার কি ফল হলো সেটা তো আমরা দেখতেই পাচ্ছি, তাই না? স্বাধীন দেশে স্বাধীনভাবে বাঁচতে চাই এবং স্বাধীনভাবে কথা বলতে চাই, অবশ্যই স্বাধীনভাবে স্বাধীন দেশে বাঁচতে চাই, স্বাধীনভাবে কথা বলতে চাই। কিন্তু বাংলাদেশের স্বাধীনতা একটাই, 1971। 71 হচ্ছে আমার স্বাধীনতার বছর। এটা আমি দ্বিতীয় আমায় বলতে পারি যে একটা সবচেয়ে বড় গণ অভ্যুত্থান যেটা, সেটা হয়েছে 2024-এ এসে। এর প্লাস পয়েন্ট এটা ছিল যে আমরা যেসব ছেলে মেয়েগুলোকে ভাবতাম যে ব্রয়লার মুরগি, এরা ফেসবুক এবং ইন্টারনেট ছাড়া আর কিচ্ছু জানে না, কিচ্ছু চেনে না, সেই সব ছেলে মেয়েগুলি বা সেই সব বাচ্চাগুলি এই ইতে কি বলে আন্দোলনে অংশ নিয়েছে এবং এই গণ অভ্যুত্থানকে সফল করেছে। কিন্তু এটা আবার আমি এককভাবে ক্রেডিট দিতেও চাই না, কিন্তু হ্যাঁ, শুধু ছাত্রদেরকেও এককভাবে ক্রেডিট দিতে চাই না, কারণ এতে শ্রমিক মরেছে, এতে রিক্সাওয়ালা মরেছে, রিক্সাওয়ালার সন্তান মরেছে, এতে প্রাইভেট ইউনিভার্সিটির ছেলেমেয়েরা বেশি মরেছে। হ্যাঁ, ঢাকা ইউনিভার্সিটির কিন্তু কম, আমি যতদূর জানি যে ঢাকা ইউনিভার্সিটির ছেলেমেয়েরা কিন্তু এখানে খুব বেশি নিহত হননি, প্রাইভেট ইউনিভার্সিটির ছেলেমেয়েরা বেশি মরেছে। হ্যাঁ, যদি একটু হিসেবটা আপনারা দেখেন গুগল ঘেটে, তাহলে দেখতে পাবেন যে প্রাইভেট ইউনিভার্সিটির ছেলেমেয়েরা এখানে বেশি মারা গেছে। এবং যখন ঢাকা ইউনিভার্সিটির ছেলেরা বা সমন্বয়করা যখন এই আন্দোলনটা থেকে নিজেকে বলছিলেন যে ঠিক আছে তারা ঘরে ফিরে যাচ্ছেন, তাদের সাথে এক ধরনের নেগোসিয়েশন হচ্ছে মন্ত্রীদের, তখন পর্যন্ত আমরা কিন্তু ভেবেছিলাম এই তো বাংলাদেশের তো এই তো কালচার, এই তো শেষ হয়ে যাচ্ছে, আর কিছু না, কাল সকাল থেকে আর কিছু দেখবো না। সেই সময় এই যে আন্দোলনটা চালিয়ে নিয়ে গেছিল তারা ছিল প্রাইভেট ইউনিভার্সিটির ছেলেমেয়েরা। এটা কিন্তু একেবারেই আপনি আমি কেউ অস্বীকার করতে পারি না। এবং প্রাইভেট ইউনিভার্সিটির ছেলেমেয়েরা শেষ পর্যন্ত এই আন্দোলন, তাদের কিন্তু স্বার্থ নাই, এই আন্দোলনটা, এই কোটা বিরোধী আন্দোলনে কিন্তু তাদের কোনো স্বার্থ ছিল না। হ্যাঁ, এটা তারা একেবারেই স্বতঃস্ফূর্তভাবে করেছে। শিল্পীরা এগিয়ে এসেছে। মানে কে মারা যায়নি আমাকে একটু বলতে পারেন আপনি? ইয়ামিনের চেহারাটা ভুলতে পারবেন? কিংবা আর সব যে বাচ্চাগুলা মারা গেছে, ফাইয়াজ, তারপরে আমি এখন নামও ভুলে যাচ্ছি, আশ্চর্য কি না, মানুষ মারা গেলে মানুষের নাম কয়দিনে মানুষ ভুলে যায়। অথচ আমরা শুধু এককভাবে শুধু বলছি যে ছাত্ররাই সবকিছু জন্য মাস্টার মাইন্ড, এবং এই কথাটা বলে পুরা আন্দোলনটাকে, অনেকে বলছেন যে পুরা আন্দোলনটাকে আন্ডারমাইন্ড করা হচ্ছে, যে এখানে যে জনগণের স্বতঃস্ফূর্ত একটা অংশগ্রহণ ছিল সেটাকে আসলে আমরা একেবারেই মানে দূরে ঠেলে দিচ্ছি, আমরা স্বীকার করছি না। তো এই জায়গাটা থেকে বের হয়ে আসতে হবে, কিন্তু আমরা কিন্তু সকলেই এই যার যার জায়গা থেকে এই আন্দোলনের একজন করে যোদ্ধা। আমি দেখেছি, ফেসবুকে দেখেছি যে তারা কিভাবে প্রতিবাদ জানিয়েছে, যারা প্রতিবাদ জানানো তারা কিভাবে প্রতিবাদ জানিয়েছে, ফেসবুক একদিনের মধ্যে, এক রাতের মধ্যে কিভাবে লাল হয়ে গেছে, আমি সেটা দেখেছি। সুতরাং কেউ একা এই আন্দোলন করেনি, এবং এটা যদি আমরা বুঝাতে চাই যে কোনো একটা পক্ষের দ্বারা এই আন্দোলন তৈরি হয়েছে বা আন্দোলন সুফল পেয়েছে, তাহলে এটা ভুল হবে। বিএনপির মতো রাজনৈতিক দলটা গত 16 বছর ধরে আন্দোলন করছে, 16টা বছর ধরে তারা আন্দোলন করছে, একটা আন্দোলনের ক্ষেত্র প্রস্তুত করার চেষ্টা করছে। বিএনপির নেতারা নিজেরাই বলে যে আসলে আপা আমাদের বাচ্চা কাচ্চা হয়ে গেছে, আমরা এখন সংসারী হয়েছি, আন্দোলন করতে গিয়ে হয়তো বা একটা গুলি যদি আমার বুকে এসে লাগে, আমি যদি মরে যাই, আমার বাচ্চাটা অনাথ হয়ে যাবে, এটা ভেবে অনেক সময় দেখা যায় আমরা পিছনে পড়ে গেছে। কিন্তু ছাত্রদের বেলাতে এই বিষয়টা কাজ করে নাই, তারা তাদের মতো করে আন্দোলনটা চালিয়ে গেছে।
তাদের শক্তিটা এটাই ছিল যে তারা এই আন্দোলনটা চালিয়ে যেতে পেরেছে, এই কারণে তারা কোনো কিছুকে পিছটান মনে করে নাই। কিন্তু একজন বিএনপি বা একজন অন্য কোনো রাজনৈতিক ধারার মানুষকে আপনি যদি, নেতাদেরকে আপনি যদি চিন্তা করেন, কর্মীদেরকে যদি আপনি চিন্তা করেন, তাহলে আপনি দেখবেন যে ওদের একটা না পিছটান আছে, পিছটানের কারণে তারা হয়তোবা সামনে এগিয়ে যেতে পারছে না। কিন্তু আন্দোলনের ক্ষেত্রটা তো গত 16 বছর ধরেই চলছে। আন্দোলন কিন্তু চলছে স্বৈরাচার পতনের, কিংবা একটা সরকার, যে সরকারটা জোর করে ক্ষমতায় থাকতে চায়, সেই সরকারের হাত থেকে দেশকে রক্ষা করার এক ধরনের আন্দোলন কিন্তু কেউ না কেউ কখনো না কখনো করে গেছে। হ্যাঁ, তো সেক্ষেত্রে আসলে আমি শুধুমাত্রই যে ছাত্রদের হাত ধরে আন্দোলন পরিণতি পেয়েছে তাদেরকে সব ক্রেডিট আমি কিন্তু দিতে চাই না। সরি বাবারা, আমি তোমাদের বয়সী, আমার অনেক মানে তোমাদের অনেকেরই বয়সী আমার ছেলেটা, আমি এই ক্রেডিট শুধু আমার ছেলেকে বা তোমাদেরকে দিতে চাই না। এটার জন্য পুরো দেশের মানুষ একবারে সামগ্রিকভাবে সমন্বিতভাবে কেউ পিছে না হটে আন্দোলনটা করেছিল বলেই আন্দোলনটা সফল হয়েছে। আজকে আর অনেক কথা বলবো না, অনেক কথা বলে ফেলেছি আমি। ঠিক করেছি শনিবারটা লাইভ বার করব। লাইভ বার কেন করব? শনিবার দিন ধরেন আমার অর্ধেক অফিস থাকে, আপনাদেরও এই সময়টা ফাঁকা থাকে, কথা বলা যাবে, আপনাদের প্রবলেমগুলো আপনারা বলবেন, আমার প্রবলেমগুলো আপনাদের সাথে আমি শেয়ার করব, একটা কনভারসেশন হবে, একটা মানে একটা সলিউশনের হয়তো আমরা জায়গা তৈরি করার চেষ্টা করব। নিদেন পক্ষে একজন আরেকজনের দুঃখ কষ্টের কথা শেয়ার তো করতেই পারি, তাই না? তো সেক্ষেত্রে শনিবারটা লাইভ বার করে রাখবো। এই লাইভটা প্রত্যেক শনিবার রাত ঠিক 8:30টার সময়, আল্লাহ যদি চান তো আমি ঠিক রাত 8:30টার সময় হাজির হয়ে যাব আপনাদের সাথে। কারো কোনো প্রশ্ন থাকলে সে সময়টা অবশ্যই আমাকে প্রশ্নটা করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।